এই মুহূর্তে আপনারা রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। পৌঁছে দিচ্ছি আপনাদের দোরগোড়ায় আপনাদের মুঠোফোনে আজকের এই মুহূর্তের 15টি এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। কোমরে দড়ি বেঁধে 250 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠালো ভারত সরকার। ভারতের সঙ্গে তিক্ততা বৃদ্ধি করে এবার পাকিস্তানের প্রেমে মজেছে বাংলাদেশ। পাকিস্তান এবার ঢাকাকে দিচ্ছে প্রাকৃতিক গ্যাস। অপরদিকে ভারত বাংলাদেশ সম্পর্কে তিক্ততা, বাংলাদেশ যাবে না টিম ইন্ডিয়া, স্থগিত করে দেওয়া হলো ভারত বাংলাদেশ ক্রিকেট সিরিজ। বাধ্য ছেলের মতো ট্রাম্পের ডেডলাইনে ঝুঁকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য চুক্তি নিয়ে ভবিষ্যৎবাণী রাহুল গান্ধীর। বিধ্বস্ত গাজায় তীব্র দুধের সংকট, কয়েকশো শিশুর মর্মান্তিক মৃত্যুর তীব্র আশঙ্কা। অপরদিকে বাড়তে চলেছে প্রচুর পরিমাণে সিগারেট, মদ, বিলাসবহুল গাড়ির দাম। চালু হচ্ছে নতুন জিএসটি কাঠামো। গ্রাহকদের জন্য সুখবর, ঋণের সুদের হার অনেকটাই কমালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। রাজ্যের নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা হাফ ম্যাট অর্থাৎ আত পাগলা। তীব্র কটাক্ষ রাজ্যসভার বিজেপি সাংসদের। শ্রমিক দিলীপ গোপনাতাত ডানা ছাটা হবে এবার সুকান্ত শুভেন্দু অধিকারীর। মধ্যপ্রদেশে বাড়ল লাডলি বেহেনা প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পাচ্ছে বৃদ্ধি। বিস্তারিত থাকছে আপনাদের জন্য। মহারাষ্ট্রে আত্মঘাতী 800 কৃষক, ঋণের দায় থেকে মুক্ত করতে ব্যর্থ মোদী সরকার। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে 90, জারি লাল সতর্কবার্তা। আবহাওয়া থাকবে কেমন রাজ্যে, বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে। কোমরে দড়ি বেঁধে 250 জন অবৈধ অভিবাসী বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠালো ভারত সরকার। বৃহস্পতিবার ভাদোদরা থেকে বিশেষ বিমানে ঢাকা পাঠানো হয়েছে তাদের। নিরাপত্তার খাতিরে প্রত্যেকের হাতে ছিল হাতকড়া। বিমানবন্দরের ছবিতে দেখা গিয়েছে কোমরে দড়ি বাঁধা অবস্থায় ষাঁড় দিয়ে বাংলাদেশের ওই অবৈধ অভিবাসীদের বিমানে ওঠানো হচ্ছে। তাদের ঘিরে রয়েছেন পুলিশ কর্মীরা। গুজরাটের বিভিন্ন শহরে অবৈধভাবে বাংলাদেশিরা বহুদিন ধরে বসবাস করছেন, এমন তথ্য সামনে এসেছিল কয়েক মাস আগেই। তদন্তে নেমে একাধিক বাংলাদেশিকে আটক করে পুলিশ। দেখা যায় সকলেই পরিচয় নথি জাল করে ভারতে আশ্রয় নিয়েছেন। এদের দেশে ফেরানোর কাজও শুরু হয়েছে অল্প দিনের মধ্যেই। ভারতের সঙ্গে তিক্ততা তৈরি করে রীতিমতো পাকিস্তানের প্রেমে মজেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশকে প্রাকৃতিক গ্যাস দিচ্ছে পাকিস্তান। ইউনূস সরকারকে হাত করার নয়া কৌশল ইসলামাবাদের। ঢাকার কাছে এবার এলএনজি বিক্রি করবে পাকিস্তান। সূত্রের খবর এমনটাই। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল ভারত বন্ধু, কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর কূটনীতির ময়দানে বদলে গিয়েছে সেই সংজ্ঞা। 71-এর গণহত্যা, ধর্ষণ, সমস্ত কিছুর কালো অধ্যায় ভুলে গিয়ে নতুন বাংলাদেশ এখন আলিঙ্গন করছে পাকিস্তানকে। প্রধান উপদেষ্টা ইউনূস মজে রয়েছেন পাক প্রেমে। ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে উঠে পড়ে লেগেছে ঢাকা। ব্যবসা বাণিজ্য থেকে প্রতিরক্ষা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। দেশে ভারত বিরোধিতার হাওয়া তুলে এখন আরও বেশি করে পাকিস্তানের থেকে বিভিন্ন পণ্যের আমদানি বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ, এরকম একাধিক বিষয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে বিরাট ফাটল ধরেছে। আর এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান। হাসিনাহীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে তৎপর ইসলামাবাদ। বাংলাদেশ যাবে না টিম ইন্ডিয়া, স্থগিত করে দেওয়া হলো ভারত বাংলাদেশ সিরিজ, জানিয়ে দিল বিসিসিআই। আগস্টে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের। যদিও বাংলাদেশের মাটিতে সিরিজটি আদৌ হবে কিনা তা নিয়ে ছিল জল্পনা। ওই জল্পনা সত্যি করে সিরিজ স্থগিত করে দেওয়া হলো। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিরিজটি বলে শনিবার ঘোষণা করেছে বিসিসিআই। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে সিরিজটি 2026 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ওয়াকিবহাল মহলের মতে কূটনৈতিক টানাপোড়েনের জেরে স্থগিত হলো ভারত বাংলাদেশ সিরিজ। পরিস্থিতি বুঝে পরে ওই সিরিজ আয়োজন করা হবে। জানানো হয়েছে সিরিজের সংশোধিত তারিখ, সময়সূচি আগামী দিনে ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পালা বদলের পর বাংলাদেশে ভারত বিরোধী সুর ক্রমেই জোরদার হচ্ছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীনে দাঁড়িয়ে ভারত বিরোধী মন্তব্য করেছেন একাধিকবার। পহেলগাঁও হামলার পরেও পাকিস্তানপন্থী সুর ছিল বাংলাদেশের গলায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। ওই সংশয়ের মাঝেই দুই দেশের মধ্যে শেষমেশ সিরিজটি স্থগিত করে দেওয়া
দেওয়া হলো। একেবারে বাধ্য ছেলের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ডেডলাইনে ঝুঁকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য চুক্তি নিয়ে ভবিষ্যৎবাণী রাহুল গান্ধীর। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর বাণিজ্য চুক্তি, ফের বাধ্য ছেলের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইনের সামনে ঝুঁকে যাবেন প্রধানমন্ত্রী মোদী। কটাক্ষের সুরে ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আসলে এই মুহূর্তে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে রীতিমতো অচলাবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে নয়াদিল্লিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আমেরিকার স্পষ্ট বার্তা, আগামী 9 জুলাইয়ের মধ্যে তাদের শর্তেই চুক্তি করতে হবে দিল্লিকে, না হলে কোনো চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আপত্তি রয়েছে এবং তারা নিজেদের মধ্যে অবস্থানে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত এবং আমেরিকা। এরই মধ্যে শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল হুঙ্কার দিয়েছেন, ভারত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কোনো ডেডলাইন নয়, ভারতের স্বার্থই সব থেকে জরুরি। তিনি বলেন, একেবারে উইন উইন চুক্তি হতে হবে এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত। জাতীয় স্বার্থ সবসময় অগ্রাধিকার পায় এবং সেক্ষেত্রে মাথাতে রাখতে হবে, যদি কোনো ভালো চুক্তি সম্পন্ন হয় ভারত সবসময় উন্নত দেশগুলির সঙ্গে যোগসূত্র গড়ে তুলবে। কিন্তু রাহুল গান্ধীর দাবি, পীযূষ গোয়েল মুখে যাই বলুন, ফের ডোনাল্ড ট্রাম্পের সামনে ঝুঁকে পড়বেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধী দলনেতার বক্তব্য, আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি। বাধ্য ছেলের মতো ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের সামনে ঝুঁকে বাণিজ্য চুক্তি সই করবে প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে মধ্যস্থতার দাবি থেকে সরেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্পষ্ট দাবি ছিল, বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন তিনি ভারতকে। ভারত বারবার সেই দাবি খারিজ করলেও ট্রাম্প নিজের বক্তব্যে কিন্তু এখনও পর্যন্ত অনড় রয়েছেন। বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও মার্কিন প্রেসিডেন্ট নিজের বক্তব্যে অনড় থাকবেন বলেই মনে করা হচ্ছে। বিধ্বস্ত গাজায় তীব্র হচ্ছে দুধের সংকট, কয়েকশো শিশুর মৃত্যুর আশঙ্কা, উদ্বেগ বাড়ছে হাসপাতালগুলিতে। সংঘর্ষে বিধ্বস্ত গাজায় দুধের চরম সংকট হচ্ছে তীব্র। পরিস্থিতি এরকম চলতে থাকলে গাজা ভূখণ্ডে দুধের অভাবে কয়েকশো শিশুর মৃত্যুর আশঙ্কা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে শিশুদের খাওয়ানোর জন্য মাত্র 1 সপ্তাহের দুধ বেঁচে রয়েছে, এমনটা জানিয়েছেন হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান চিকিৎসক আহমেদ আল ফারা। দক্ষিণ গাজার ওই হাসপাতালে অপরিণত কম ওজনের শিশুদের জন্য যে দুধ থাকে তা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, ফলে সাধারণ দুধ ব্যবহার করা হচ্ছে, কিন্তু তাও আর বেশি দিন বাকি নেই। ফোনে দ্য গার্ডিয়ানকে আলফারা জানিয়েছেন, পরিস্থিতি অনেকটাই ভয়ঙ্কর, তা আমি বর্ণনা করতে পারছি না। আপাতত আমাদের কাছে প্রায় 1 সপ্তাহের দুধ মজুদ রয়েছে, তবে হাসপাতালের বাইরেও প্রচুর শিশু রয়েছে যারা দুধ পাচ্ছে না। এই এক ভয়ঙ্কর পরিস্থিতি। বস্তুত গাজা ভূখণ্ডে প্যালেস্টাইনিদের জন্য সামান্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাতে দেওয়া ছাড়া বাকি সব আটকে দিয়েছে ইসরায়েল। বর্তমানে মার্কিন সাহায্যপ্রাপ্ত এক বেসরকারি সংস্থা গাজা ভূখণ্ডে ত্রাণ সামগ্রী বিলি করছে, কিন্তু গাজার চিকিৎসকেরা জানাচ্ছেন ওই ত্রাণ সামগ্রীর মধ্যে শিশুদের দুধ নেই। 2023 সালে অক্টোবরে গাজা ভূখণ্ডে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে 100 জন প্যালেস্টাইনি শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। গাজার সাধারণ নাগরিকদের ক্ষুধাকে ইসরায়েল একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে এখনও পর্যন্ত কোনো সংঘর্ষ বিরতি হয়নি ইসরায়েলের। তবে শনিবার হামাস শিবির জানিয়েছে গাজায় 60 দিনের জন্য যুদ্ধবিরতিতে তারা রাজি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছেন ইসরায়েল সংঘর্ষ বন্ধ করতে রাজি, তবে কোনো কিছুই এখনো হয়নি চূড়ান্ত পরিস্থিতিতে। এহেন পরিস্থিতিতে গাজায় খাবার দুধের জন্য হাহাকার আরও প্রকট, আরও তীব্র হচ্ছে। বসতে চলেছে জোড়া শেষ, বাড়তে চলেছে প্রচুর পরিমাণে সিগারেট, মদ, বিলাসবহুল গাড়ির দাম। জিএসটি পরিকাঠামোয় পরিমার্জনের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। সেই সূত্রেই কম্পেনসেশন শেষের পরিবর্ত হিসাবে হেলথ এবং ক্লিন এনার্জি নামে জোড়া শেষ আরোপের প্রস্তাব সামনে আসছে। রাজ্যগুলির রাজস্ব ক্ষতি এড়াতেই ওই ক্ষতিপূরণ শেষ চালু হয়েছিল। 2022 সালের জুন মাসেই প্রাথমিকভাবে ওই শেষ হবার কথা ছিল, পরে তা বর্ধিত করা হয়। আগামী বছরের মার্চ এর মেয়াদ শেষ হবে। এই প্রস্তাব পাস হলে মদ এবং সিগারেট সহ তামাকজাত পণ্য, কার্বোনেটেড পানীয়, দামি শৌখিন গাড়ি সহ এক ঝাঁক পণ্যের দাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। সূত্রের খবর, মূলত 28% উচ্চ জিএসটি স্ল্যাবের অন্তর্গত কলুষিত পণ্যের ওপর চাপতে চলেছে হেলথ সেসের অতিরিক্ত বোঝা। মূলত সিগারেট সহ তামাকজাত পণ্য, মদ ইত্যাদির উপরই শেষ চাপতে চলেছে। আবারও মহার্ঘ শৌখিন গাড়ি এবং কয়লার মতো পণ্যে ক্লিন এনার্জি সেস চাপতে পারে বলে খবর। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্নবীকরণযোগ্য এবং দূষণহীন শক্তিকে প্রাধান্য দিচ্ছে মোদী সরকার। তার সঙ্গে সঙ্গতি রেখেই ক্লিন এনার্জি সেস আরোপ করার পরিকল্পনা
নেওয়া হচ্ছে। সূত্রের খবর, অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীর নেতৃত্বাধীন কম্পেনসেশন শেষ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী জুলাই মাসের শেষ দিকে এই ইস্যুতে চূড়ান্ত বৈঠকে বসতে চলেছেন। পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর, ঋণের সুদের হার অনেকটাই কমালো পিএনবি। বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার কমালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বিভিন্ন মেয়াদি ঋণে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড ল্যান্ডিং রেট বা MCLR 5 বেসিস পয়েন্ট হ্রাস করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি জানিয়েছে। এর ফলে সামান্য হলেও সুরাহা হবে গ্রাহকদের, কমবে সুদের বোঝা। গত 1 জুলাই থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে বলে জানাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই সুবিধে গ্রাহক পর্যন্ত পৌঁছে দিতে পদক্ষেপ করছে বাণিজ্যিক ব্যাংকগুলি। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা হাফ ম্যাট অর্থাৎ আতপাগলা। তীব্র কটাক্ষ রাজ্যসভার বিজেপি সাংসদের। শ্রমিক ভট্টাচার্য হাফ ম্যাট। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দলের ওই রাজ্যসভার সাংসদ তথা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠনের দাবিতে সরব হওয়া আনন্দ মহারাজ। অনন্ত মহারাজ এদিন সাংবাদিকদের জানিয়েছেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের আন্দোলন করতে গিয়ে আমাকে শ্রমিক ভট্টাচার্য অসুস্থ বলেছিলেন, কিন্তু এতদিন অপেক্ষার পর এমন এক ব্যক্তিকে রাজ্য সভাপতি পদের দায়িত্বে আনা হলো যিনি হাফ ম্যাট অর্থাৎ আত পাগলা। ফলে বিধানসভায় বিজেপির কোনো ফলের পরিবর্তন হবে না। রাজ্যসভায় গ্রেটার কোচবিহার ঘোষণার দাবি জানিয়েছিলেন আনন্দ মহারাজ। তিনি জানান, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন চায় বাংলা থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি করা হোক। তার মতে স্বাধীনতার পর থেকে কোচবিহারের মানুষের উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি, পরিবর্তে বঞ্চনার শিকার কোচবিহারবাসী। সেই কারণে পৃথক রাজ্যের দাবি করেছিলেন তিনি। এই নিয়ে নাকি শাহী দরবারেও গিয়েছিলেন আনন্দ মহারাজ। তার দাবি ছিল কেন্দ্রের তরফ থেকে মৌখিক আশ্বাসও পেয়েছেন তিনি। কিন্তু শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন বিজেপি পৃথক রাজ্যের দাবিকে কোনোভাবেই মান্যতা দেয় না। তখন থেকেই দুই নেতার মধ্যে বিরোধিতার সূত্রপাত হয়েছিল। গোপনে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মধ্যে রয়েছে আতাত, নয়া জল্পনা রাজ্য বিজেপিতে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ায় কি বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকন্দল নতুন রূপ নিয়েছে, উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শ্রমিকের অভিষেক পর্বের পর সেই আলোচনাই এখন রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপির অন্তর্মহল থেকে যেই সব তথ্য বাইরে আসছে তাতে রীতিমতো চমকপ্রদ। জানা যাচ্ছে, শ্রমিকের সভাপতি হওয়া নিয়ে ক্ষুব্ধ বঙ্গ বিজেপির দুই শক্তিশালী গোষ্ঠী সুকান্ত লবি এবং শুভেন্দু লবি। সুকান্ত লবির আশঙ্কা, শ্রমিকের জমানায় তাদের প্রভাব কমবে। গত 3 বছরে ছড়ানো ডালপালা এবার ছাটার চেষ্টা শুরু হবে। শুভেন্দু অধিকারী চটেছেন বৃহস্পতিবার সায়েন্স সিটির ভরা প্রেক্ষাগৃহে সরাসরি তার চড়া হিন্দুত্বের লাইনের উল্টো কথা বলে সংখ্যালঘুদের সমর্থন চেয়ে শ্রমিকের বক্তব্য। আর এই জল ঘোলার মধ্যেই অনেকের অঙ্ক গুলিয়ে দিয়ে শ্রমিক এবং দিলীপের মধ্যে নতুন এক আতাত তৈরি হওয়ার গল্প শোনা যাচ্ছে। দিলীপ ঘোষ আগেই দাবি করেছিলেন যে সভাপতি পদের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শ্রমিক ভট্টাচার্য তাকে ফোন করেছিলেন। পাশাপাশি শীঘ্রই রাজ্য সভাপতি হওয়ার জন্য শ্রমিককে শুভেচ্ছা জানাতে তিনি যাবেন বলেও শুক্রবার জানিয়েছিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে এহেন হজ বড় ল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামীতে বঙ্গ বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্ব কমার বদলে আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। মধ্যপ্রদেশ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধি, এই নিয়ে দ্বিতীয়বার কত টাকা পাবেন এবার মাসে মহিলারা। মধ্যপ্রদেশে মহিলাদের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এখন সেই রাজ্যের মহিলারা মাসে 1250 টাকা করে অনুদান পান। দীপাবলির পর থেকে মাসে তারা 1500 অর্থাৎ 1500 টাকা করে অনুদান পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের লাডলি বহেনা যোজনার অধীনে মধ্যপ্রদেশে এখনও প্রতি মাসে 1,27 লক্ষ মহিলা ওই সুবিধা পান। শুক্রবার মধ্যপ্রদেশের সরাইয়ে মহিলাদের উন্নয়নের এক কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী যাদব। সেখানে অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। প্রসঙ্গত 2023 সালের 10 জুন মধ্যপ্রদেশে ওই লাডলি বহেনা যোজনা শুরু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তখন মহিলারা প্রতি মাসে পেতেন 1000 টাকা, তা পরে তা বৃদ্ধি করে করা হয় 1250 টাকা। মনে করা হচ্ছে এই প্রকল্পের কারণেই 2023 সালের নভেম্বরে মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে জয় পায় বিজেপি। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, বহুদিন আগেই পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় এসে এই প্রকল্প চালু করেছেন মমতা ব্যানার্জি। তবে 26-এ রয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন, পশ্চিমবঙ্গে ভোট। তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করবেন বলে জানা যাচ্ছে। তবে কত টাকা বৃদ্ধি করতে পারেন সে নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। নজর থাকছে পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। মহারাষ্ট্রে আত্মঘাতী 770 জন কৃষক, ঋণের দায় থেকে মুক্ত করতে ব্যর্থ মোদী সরকার। বছরের প্রথম 3 মাসে মহারাষ্ট্রে 767 জন কৃষক আত্মহত্যা করলেন।
সম্প্রতি পরিসংখ্যান সামনে আসার পর দেড় জুড়ে হইচই। মহারাষ্ট্র থেকে প্রতি বছর কয়েকশো কৃষক আত্মহত্যার খবর মেলে। কেন্দ্রের সঙ্গে বর্তমানে ওই রাজ্যে সরকারে রয়েছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকারের আমলে যে পরিস্থিতির অবনতি ঘটেছে তা বলাই বাহুল্য। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে 767 জন কৃষকের আত্মহত্যা। এক তথ্য মোতাবেক কেন্দ্রে মোদী সরকার আসার পর প্রথম 8 বছরে কৃষক আত্মহত্যার সংখ্যা 1 লক্ষ ছাড়িয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় কৃষকদের দুর্দশা দূর করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এছাড়াও গত কয়েক বছরে উত্তরপ্রদেশে কৃষক আত্মহত্যার সংখ্যা 42% বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যার মূল কারণ হিসেবে জানা যাচ্ছে ঋণের জালে জড়িয়ে যাওয়া। মহারাষ্ট্রে কৃষকদের বড় অংশ তুলা, আখ ইত্যাদি বাণিজ্যিক ফসল চাষে যুক্ত। এই ধরনের চাষে লগ্নি বেশি, কৃষকদের জমিতে বিরাট পরিমাণে মূলধন লাগাতে হয়। ফলে পর্যাপ্ত দাম না মিললে কৃষকদের ঋণের জালে জড়িয়ে পড়তে হয়। একবার জড়ালে আর বেরোনোর উপায় থাকে না। তখন মুক্তির একমাত্র উপায় হিসেবে অধিকাংশ ঋণগ্রস্ত কৃষক আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, মরার উপর খাড়ার ঘা হিসেবে আসছে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি। আমেরিকা দীর্ঘদিন ধরেই ভারতকে কৃষিক্ষেত্র উন্মুক্ত করার জন্য চাপ দিয়ে আসছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চাপকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন। ট্রাম্প একটি মহলে যে ইঙ্গিত দিচ্ছেন তাতে এটা স্পষ্ট, মোদী সরকার আংশিক হলেও ভারতের কৃষি পণ্যের বাজার মার্কিন সংস্থাগুলির জন্য খুলে দেবে। আমেরিকা প্রতি বছর বিপুল পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করে। ভারতের কৃষি পণ্যের বাজার তাদের সংস্থাগুলির জন্য খুলে গেলে যে ভারতের কৃষকদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে তা বলাই বাহুল্য। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া? আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন জেলায় কিছু কিছু স্থান জুড়ে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে। এই 3 জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেখানে হলুদ সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। বাকি জেলায় ঝড় বৃষ্টি হলেও সতর্কবার্তা জারি করা হয়নি। দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরবঙ্গের 8 জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে হতে পারে ঝড়। জেলাগুলির বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় আবার হতে পারে ভারী বৃষ্টিও। আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকছে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবারও। আজকের সংবাদগুলি শেষ করছে এখানে। দেখা হচ্ছে পরবর্তী সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।